বটমূলের মামলার রায়ের দিন নির্ধারিত হয়েছে। আগে 467 বার সময় নিয়েছিল সরকার, তারপরে এটা চতুর্থ কোর্টে শুনানি হলো। শুনানি শেষে আজকে আদেশের জন্য ছিল, আজকে 8ই মে রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে। এখানে 14 জনকে সাজা দিয়েছিল, তার মধ্যে 8 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড। আমরা আশা করব অতীতে এই মামলা শুনানির সময় আমরা যেটা দেখেছি, শেষ পর্যন্ত এসে সকলেই একমত হতো যে এই মামলায় কোনো সাক্ষ্য প্রমাণ নেই, সাজা দিতে হবে, তাই সাজা দেওয়া হয়েছে। ফলে আমরা আশা করব যে আগামী 8 তারিখে মাননীয় হাইকোর্ট বিভাগ রায়ের জন্য নির্ধারণ করেছেন, সকলকেই আমাদের আসামি যারা আছেন বিশেষ করে তাদেরকে বেকসুর খালাস দিবেন, এটি আমাদের প্রত্যাশা থাকবে। আমরা আর্গুমেন্টে বলেছিলাম যে এই মামলায় 3 জন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে। জবানবন্দির একটার সাথে আরেকটার কোন জনে তার বিপরীত কথা বলছেন, আরেকজনে ভিন্ন স্টোরি বলছেন। ফলে এটা আমাদের বিবেচনায়, আইন অঙ্গনের অভিজ্ঞতার বিবেচনায় এই মামলায় কাউকে সাজা দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। এখানে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স অর্থাৎ পারিপার্শ্বিক কিছু এভিডেন্স নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল। তার মধ্যে ছিল একটা গাড়ি, আর তার মধ্যে ছিল মোবাইল কল, এবং একজন পুলিশ। ওই পুলিশকেও তদন্তকারী কর্মকর্তা খুঁজে পায় নাই, গাড়িও খুঁজে পায় নাই, এবং মোবাইলও খুঁজে পায় নাই। ফলে কাকে কিভাবে কি উদ্দেশ্যে সাজা দিয়েছে নিম্ন আদালত, এইটা তিনিই ভালো, আল্লাহই ভালো জানেন। যে কোনো একটা ঘটনা ঘটেছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সারা দুনিয়াতে এটা রিপোর্টেড হয়েছে, দেশে বিদেশে এটা চিত্রিত হয়েছে। পয়লা বৈশাখের সকালবেলায় ঘটনা ঘটেছে, এইটার জন্য আমরা অবশ্যই বেদনা বিদুর এবং আমরা সিম্পেথাইজড। যারা ভিকটিম হয়েছেন অবশ্যই তাদের বিচার পাওয়ার অধিকার আছে, যারা ভিকটিম হয়েছেন অবশ্যই তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। কিন্তু আমাদের দেশের বিচার ব্যবস্থার ইনভেস্টিগেশনের দুর্বলতার কারণে এই ভিকটিমরা তার বিচার পাবে না। অ্যাট দ্য সেম টাইম একটা ঘটনা ঘটেছে তাই বলে যাকে ইচ্ছা তাকেই তো আর ফাঁসি দিয়ে যাওয়া যাবে না। ঘটনা ঘটেছে সত্যি, মৃত্যুবরণ করেছে সত্যি, তাদেরও দুঃখ আছে, কিন্তু যাদেরকে ফাঁসির সেলে রাখা হয়েছে তাদেরও তো দুঃখ আছে। ফলে এই যে যখন বিচার সঠিক প্রক্রিয়ায় হয় না, কিংবা তদন্ত সঠিক প্রক্রিয়ায় হয় না, কিংবা রাজনৈতিকভাবে বাধাগ্রস্ত করা হয়, ইচ্ছা মতো যেদিকে ইচ্ছে এদিকে টেনে নেওয়া হয়, তখন বিচারের এই দশাই হয়। না ভিকটিম বিচার পায়, না যিনি থাকেন মৃত্যুর সেলে তিনি বিচার পান। ফলে আমাদের দেশের এই রাজনৈতিক বিবেচনায় মামলা পরিচালনা করা, আর রাজনৈতিক বিবেচনায় যখন ইচ্ছা তখন চার্জশিট দেওয়া, যাকে ইচ্ছা তাকে ফ্রেম করার চেষ্টা করা, আবার রাজনীতি চেঞ্জ হয়ে গেলে আরেক দলকে ফ্রেম করার চেষ্টা করা, এই যে এক সূক্ষ্ম কারচুপি এখানে থাকে, পর্যন্ত সত্যিকার অর্থে ন্যায় বিচার এস্টাবলিশ করা খুবই দুরূহ ব্যাপার। 21শে আগস্টের মামলা দেখেছেন আপনারা, সেম দেখেছেন আপনারা 10 ট্রাকের কেস, একই দেখছেন এখন রমনার কেস। এখানে সরকার পরিবর্তন হয়, চার্জশিটও পরিবর্তন হয়। যখন সরকার একটা থাকে তখন চার্জশিট এক ধরনের হয়, সরকার পরিবর্তন হয়ে গেল আসামি অন্য লোক হয়ে যায়। এই যে এক হাস্যকর ইনভেস্টিগেশন, রমনা বটমূলের ক্ষেত্রেও একই ধরনের হাস্যকর ইনভেস্টিগেশন হয়েছে। এর জন্য মূলত দায়ী সরকার তৎকালীন, এবং এর জন্য মূলত দায়ী পরবর্তীতে যারা এটিকে সঠিকভাবে করতে দেয় নাই, বরং ইনভেস্টিগেটিং অফিসার দক্ষতার অভাবে যাকে ইচ্ছা তাকে ফ্রেম করার চেষ্টা করেছে। ফলে আমরা খুবই দুঃখিত যারা ভিকটিম হয়েছে তাদের জন্য, আবার তাদের জন্যও আমাদের দুঃখবোধ যারা নাকি ফাঁসির সেলে বন্দী আছে। আশা করি 8ই মে সকলেই ন্যায় বিচার না পেলেও অন্তত ফাঁসির কাষ্ঠে যারা ঝুলে আছেন তারা অন্তত মুক্তি পাবেন। এতদিন পরে একটা মামলা পুনঃতদন্ত, কিন্তু পুনঃতদন্তের কথা বা ফার্দার ইনভেস্টিগেশনের কথা আমাদের হাইকোর্ট ডিভিশন বলেছে, কিন্তু 21শে আগস্টের পুনঃতদন্ত করে এখন কি আর নতুন কোনো এভিডেন্স পাওয়া সম্ভব? ডিফিকাল্ট জব। রমনা বটমূলের ঘটনার এই 24 বছর পরে এখন কি নতুন করে এভিডেন্স কালেকশন করা সম্ভব? খুবই ডিফিকাল্ট ব্যাপার। সাগরণী মামলারই তো এভিডেন্স সংগ্রহ করা যাচ্ছে না দীর্ঘদিন পরে এসে। ফলে আমাদের মনে হয় একমাত্র এই জায়গা থেকে তো কিছু বাইরে হওয়া যায় যে রাজনৈতিক বিবেচনায় বিচার হবে, তদন্ত হবে। এইখান থেকে মুক্তি না পেলে কারো পক্ষেই ন্যায় বিচার শেষ পর্যন্ত পাওয়া সম্ভব হবে না।
এক্স্যাক্টলি তাই। কারণ প্রথম মামলা যখন শুনানি হয়ে গেল, আদালতে কোর্টের পক্ষ থেকে মনোবাসনা প্রকাশ করা হলো যে এই মামলাতে কিছু নাই, কাকে সাজা দিব, কিভাবে সাজা দিব। তখন রাষ্ট্রপক্ষ থেকে বলা হলো যে এটা আমরা এখন আউট অফ লিস্ট করে ফেলি, মাননীয় প্রধান বিচারপতির দপ্তরে পাঠাই। সেখানে পাঠিয়েছেন, সেখান থেকে আরেকটা কোর্টে পাঠিয়েছেন, সেখানে এসে একই অবস্থা। আবার প্রধান বিচারপতির দপ্তরে গেছে, সেখান থেকে আরেকটা কোর্টে গেছে, সেখানে এসে একই অবস্থা, সেখান থেকে আবার প্রধান বিচারপতির দপ্তরে গেছে। এটা হলো চতুর্থ বেঞ্চ যেখানে এই মামলা শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করা হয়েছে।